সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা জানি আমাদের দেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ সেটা চলছে এবং এই মুহূর্তে আমরা আসলে খুব কঠিন একটা সময় পার করছি। আর এই সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অন্য যে কোনো সময়ের চেয়ে আরো বেশি সচেতনতা অবলম্বন করতে হবে, ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যেহেতু আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অলরেডি ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তো আমরা সবাই রেজিস্ট্রেশনটা করে নিব। আর তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের মধ্যেও যারা বয়স পারমিট করবে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। আর করোনা ভাইরাস যে মহামারী সারা বিশ্ব জুড়ে চলছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের কিন্তু অস্ত্র আসলে খুবই কম। অস্ত্র বলতে ভ্যাকসিন, অস্ত্র বলতে হ্যান্ড স্যানিটাইজেশন, অর্থাৎ বিভিন্ন বারবার করে হাত ধোয়া, খুব ভালো করে যে কোনো সাবান দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। এছাড়া কিন্তু আসলে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করার মতো আমাদের আর কোনো অস্ত্র নেই। কাজেই এই তিনটা অস্ত্রের কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, তাহলেই কেবল দ্রুততম সময়ের ভিতরে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার যে চেষ্টা সেটা করতে পারবো এবং হয়তো দ্রুততম সময়ের ভিতরে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। এছাড়া আরো একটি বিষয় রয়েছে যে 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাপ্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে কিন্তু তোমাদের কলেজে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস বা কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে। তোমরা নোটিশ বোর্ডটা খুব ভালো করে খেয়াল করবে এবং যার যেদিকে এক্সপার্টিস আছে সে অবশ্যই সেই দিকে অর্থাৎ সেই ইভেন্টে অংশগ্রহণ করবে। তো আমরা অলরেডি যেই চ্যাপ্টার গুলো তোমাদের জন্য নির্ধারিত হয়েছে অর্থাৎ 11টা চ্যাপ্টারের ভিতর থেকে বর্তমানে তোমাদের জন্য 8টি চ্যাপ্টার নির্ধারিত রয়েছে এবং এই 8টি চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা সমাপ্ত করেছি এবং তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো বা অ্যাসেসমেন্ট গুলো কিভাবে হবে সে সম্পর্কেও তোমাদের জাকির আল ফারুকী স্যার ডিটেইলসে আলোচনা করেছেন। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে একটু রিভিউ আলোচনা করব, যে চ্যাপ্টারটা আমি নিজেই তোমাদেরকে পড়িয়েছিলাম, একটা ক্লাস স্যারও নিয়েছিলেন। তো রিসার্চ মেথোডোলজির যে চ্যাপ্টারটা, কারণ আমি তোমাদেরকে কিন্তু বারবারই বলেছি যে সমাজ বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এর যে তাত্ত্বিক বিশ্লেষণগুলো, তাত্ত্বিক আলোচনাগুলো সেইটা, এবং আরেকটি হচ্ছে মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজি। এবং রিসার্চ মেথোডোলজি কিন্তু সোশিওলজির সেই অংশ যেই অংশের জন্য সমাজ বিজ্ঞান নিজেকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সমাজ বিজ্ঞানের যে আলোচনা, সমাজ বিজ্ঞানের যে গবেষণা, সেগুলো খুব স্ট্রিক্টলি গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি মেনটেন করে হয় বলেই কিন্তু আমরা সমাজ বিজ্ঞানকে একটি বিজ্ঞান বলে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই। তো আমাদের চ্যাপ্টারটার নাম ছিল রিসার্চ মেথডস ইন সোশিওলজি। রিসার্চ মেথড কি এটা অলরেডি আমরা জানি, যে কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার জন্য যে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়, বিভিন্ন স্টেপ সম্বলিত, সেই পদ্ধতিকেই কিন্তু আমরা রিসার্চ মেথোডোলজি বলে থাকি। এবং এইখানে তোমাদের কোর্সে বা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা বেশ কিছু মেথড সম্পর্কে জেনেছো, সেই মেথড গুলো সম্পর্কে অলরেডি ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে খুব অল্প কথায় রিভিউ আলোচনা হবে এই একই মেথড গুলোর উপরে। এবং মেথড গুলো হচ্ছে হিস্টোরিক্যাল মেথড বা ঐতিহাসিক পদ্ধতি, সোশ্যাল সার্ভে বা সামাজিক জরিপ, এক্সপেরিমেন্টাল মেথড বা পরীক্ষণ পদ্ধতি, কম্পারেটিভ মেথড বা তুলনামূলক পদ্ধতি, পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন বা
পর্যবেক্ষণ পদ্ধতি, ফিলোসফিক্যাল মেথড বা দার্শনিক পদ্ধতি, এবং সর্বশেষ রয়েছে কেস স্টাডি, যাকে আমরা বাংলায় ঘটনা অনুসন্ধান বলে থাকি, ঘটনা জরিপ বলে থাকি। তবে কেস স্টাডি কথাটা ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত। এবং আমি যেহেতু ইন ডিটেইল তোমাদের সঙ্গে এই জিনিসগুলো আলোচনা করেছি খুব ভালোভাবে, আমি আজকের আলোচনায় টার্মগুলোই বেশি ব্যবহার করব এবং আমি বাংলা নামগুলোর দিকে রেফার কম করব। অধিকাংশ ক্ষেত্রে আমি ইংরেজি নামগুলো ব্যবহার করেই তোমাদেরকে আজকের রিভিউ ক্লাসটা পরিচালিত করব। প্রথম যে মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। বলা হচ্ছে হিস্টোরিক্যাল মেথডস অফ রিসার্চ আর দ্য প্রসেস অফ সিস্টেমেটিক্যালি examining an account of what has happened in the past. সহজ কথায় অতীতকালে ঘটে যাওয়া ঘটনাসমূহ নিয়ে যে গবেষণা করা হয় সেটাকে বলা হয় ঐতিহাসিক মেথড, ঐতিহাসিক পদ্ধতি বা হিস্টোরিক্যাল মেথড। হিস্টোরিক্যাল মেথডের ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো এখানে বলা হচ্ছে যে কন্ট্রোল, অর্থাৎ একটা নির্ধারিত সিস্টেম অনুযায়ী, এবং যে সিস্টেমটা রিসার্চার কন্ট্রোল করবে এই ধরনের একটা সিস্টেমের মাধ্যমে রিসার্চটা হবে। রিসার্চটা অবশ্যই রিগোরাস বা যথেষ্ট কঠোরভাবে নিয়মগুলো মানতে হবে, সিস্টেমেটিক নির্দিষ্ট নিয়মাবলী থাকবে, ক্রিটিক্যাল হবে, এম্পিরিক্যাল হবে, অর্থাৎ সরাসরি তথ্য সংগ্রহ করতে হবে ফিল্ড থেকে, এবং ভ্যালিড অ্যান্ড ভেরিফায়েবল হবে। যে ডেটাগুলো এই রিসার্চের মাধ্যমে নিয়ে আসা হবে বা অ্যানালাইসিস করা হবে সেগুলো অবশ্যই ভ্যালিড হতে হবে এবং সেগুলো ভেরিফায়েবল হতে হবে, অর্থাৎ পরবর্তীতে আবার একই ধরনের ডেটা কালেকশন করে কেউ যদি রিসার্চ করতে চান তাহলে একই ধরনের ফলাফল আসতে হবে। এরপরে বলা হচ্ছে স্টেপস অফ হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ হিস্টোরিক্যাল মেথডে একটা রিসার্চ করতে গেলে যে স্টেপ গুলো মেনটেন করতে হয় সেইগুলো এখানে বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে যে রিসার্চের জন্য একটা নির্দিষ্ট টপিক বা আইডিয়া খুঁজে বের করতে হবে যে আমি ঠিক কোন বিষয়ের উপরে গবেষণা করতে চাই। এরপরে একটা ব্যাকগ্রাউন্ড লিটারেচার রিভিউ করতে হবে, অর্থাৎ একই ধরনের বিষয়ের উপরে ইতোমধ্যে যে গবেষণাগুলো হয়ে গেছে সেগুলো সম্পর্কে যে বা সেগুলোর যে পাবলিশড সোর্স গুলো রয়েছে, যেমন বিভিন্ন জার্নাল আর্টিকেল বা বই, এই সমস্ত জায়গা থেকে সেই অতীতের যে গবেষণাগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে বলা হচ্ছে যে এই লিটারেচার রিভিউ এর উপরে বেস করে যে আইডিয়াটা নিয়ে গবেষণা শুরু করা হয়েছিল সেটাকে আরো রিফাইন করতে হবে, আরো অ্যাকিউরেট একটা জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে নির্ধারণ করতে হবে যে ঠিক হিস্টোরিক্যাল মেথডের রিসার্চটা করতে গেলে ঠিক কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কোন কোন স্টেপ গুলো মেনটেন করা হবে সেগুলো এখানে নির্ধারণ করতে হবে। এবং তারপরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা প্রাইমারি সোর্স হিসেবে কোন কোন সোর্স গুলো ব্যবহার করব এবং সেকেন্ডারি ডেটা সোর্স হিসেবে কোন কোন সোর্স গুলো ব্যবহার করব। এরপরে যে ডেটাগুলো কালেক্টেড হয়েছে সেই ডেটাগুলোর অথেন্টিক কি না বা ডেটাগুলো কতখানি সঠিক সেটা আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে, এবং তারপরে যাচাই বাছাইয়ের পরে ডেটাগুলো যদি ভ্যালিড এবং রিলায়েবল আমাদের কাছে মনে হয় সেক্ষেত্রে ডেটাগুলোকে অ্যানালাইজ করতে হবে এবং তার উপরে ভিত্তি করে একটা ন্যারেটিভ এক্সপ্লেনেশন লিখতে হবে, যেটা হবে research report based on historical method. আমরা এর আগে বলেছি যে হিস্টোরিক্যাল মেথডে আমরা প্রাইমারি সেকেন্ডারি দুই ধরনের ডেটাই কালেক্ট করে থাকি। তো সেক্ষেত্রে প্রাইমারি সোর্স গুলো কি কি হয়ে থাকে? প্রাইমারি সোর্স গুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের অরিজিনাল ডকুমেন্টস, যেমন চিঠিপত্র, ডায়েরি, বিভিন্ন দলিল দস্তাবেজ, এগুলো বিভিন্ন ধ্বংসাবশেষ এবং অতীতের বিভিন্ন নিদর্শন, সেটা শিল্পকলার নিদর্শন হতে পারে, কালচারাল যে নিদর্শন হতে পারে, সেগুলো হতে পারে, এগুলো সবই হচ্ছে প্রাইমারি সোর্স। এবং সেকেন্ডারি সোর্স হচ্ছে টেক্সট বুকস, এনসাইক্লোপিডিয়াস, নিউজ পেপার্স,
অ্যান্ড পেরিওডিক্যালস। আমরা যদি বিভিন্ন জার্নাল আর্টিকেলের কথা বলি, সেগুলো কিন্তু সেকেন্ডারি সোর্স, যেকোনো টেক্সট বুক, যে কোনো ধরনের এনসাইক্লোপিডিয়া, সংবাদপত্র বা বিভিন্ন ধরনের সাময়িকী, এগুলো সবই কিন্তু সেকেন্ডারি ডেটা সোর্সের মধ্যে পড়বে। অ্যাডভান্টেজেস অফ হিস্টোরিক্যাল মেথড। হিস্টোরিক্যাল মেথডের অ্যাডভান্টেজ গুলো কি আমরা এক নজরে জেনে নিব। প্রথমেই বলা হচ্ছে যে হিস্টোরিক্যাল মেথডের মাধ্যমে যে রিসার্চ গুলো করা হয়, এমন ধরনের রিসার্চ গুলো করা হয় যেগুলো কেবলমাত্র হিস্টোরিক্যাল মেথড দ্বারাই করা সম্ভব, অন্য কোনো মেথড দ্বারা এই ধরনের টপিক গুলোকে অ্যাড্রেস করা সম্ভব নয়। এরপরে বলা হচ্ছে যে এটা একমাত্র রিসার্চ মেথড যেখানে অতীত থেকে এভিডেন্স সংগ্রহ করা হয়। এরপরে বলা হচ্ছে যে আমরা যদি ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাই যে কোনো কিছুর, সেক্ষেত্রে কিন্তু হিস্টোরিক্যাল মেথডটা যথেষ্ট হেল্পফুল হয়ে দেখা দেয়। ডিসঅ্যাডভান্টেজেস অফ হিস্টোরিক্যাল মেথড, অর্থাৎ হিস্টোরিক্যাল মেথডের ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি আমরা একটু জেনে নেব। প্রথমে বলা হচ্ছে যে যেহেতু এটা অতীতকালের একটা ঘটনাকে যাচাই বাছাই করবে বা অতীতকালের একটা ইভেন্টের উপরে রিসার্চ হয়ে থাকে, সেই কারণে এখানে কিন্তু ইন্টারনাল ভ্যালিডিটির যে থ্রেট গুলো রয়েছে সেগুলো সবসময় মিনিমাইজ করা রিসার্চারের পক্ষে সম্ভব হয় না। আবার অতীতের একটা ঘটনা যখন রিসার্চার ব্যাখ্যা করতে যাবেন, অনেক ক্ষেত্রে তার ব্যক্তিগত যে থিঙ্কিং প্যাটার্ন বা ব্যক্তিগত যে ইন্টারেস্ট আছে সেইগুলোর কারণে কিন্তু ইন্টারপ্রিটেশনটা বা ব্যাখ্যা বিশ্লেষণটা অনেক ক্ষেত্রে বায়াসড হয়ে যেতে পারে। এছাড়া হিস্টোরিক্যাল মেথডের ডেটা ইন্টারপ্রেট করা এটা আসলে খুবই টাইম কনজিউমিং বা সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক বেশি সময় লাগে এই ধরনের রিসার্চের কাজ করতে। এছাড়া যে ধরনের সোর্স থেকে হিস্টোরিক্যাল মেথডে ডেটা কালেকশন করা হয়, সেই সোর্স গুলোতে অনেক সময় সমস্যা থাকতে পারে যেগুলো রিসার্চারের পক্ষে জানা বা সমস্যাগুলো সমাধান করা কিন্তু সম্ভব হয় না। এছাড়া বলা হচ্ছে এছাড়াও যে এক্সটার্নাল ভ্যারিয়েবলের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে হিস্টোরিক্যাল মেথডের রিসার্চারের কন্ট্রোলে থাকে না। এবার আমরা আরেকটা রিসার্চ মেথডের দিকে যাব, সেটা হচ্ছে স্যাম্পল সার্ভে বা বাংলায় যাকে আমরা নমুনা জরিপ বলে থাকি। স্যাম্পল সার্ভে বা নমুনা জরিপ হচ্ছে এমন এক ধরনের রিসার্চ যেখানে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে থেকে বা সমগ্রকের মধ্যে থেকে প্রতিনিধিত্বশীল একটা অংশ বাছাই করা হয়, যাকে নমুনা বলা হয়। এই নমুনার কাছ থেকে ডেটা কালেকশন করা হয় এবং সেই ডেটার বেসিসে রিসার্চ রিপোর্ট তৈরি করা হয়। সাধারণত কোনো ধরনের সেবা, কোনো ধরনের পণ্য বা কোনো প্রক্রিয়ার উপরে যদি গবেষক গভীরভাবে জানতে চান, সেক্ষেত্রে এই ধরনের গবেষণা করা হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল সার্ভে, প্রথমে বলা হচ্ছে যে একটা টার্গেট পপুলেশন সিলেক্ট করতে হয়, এরপরে টার্গেট পপুলেশনের ভিতর থেকে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নির্ধারণ করতে হয় বা আইডেন্টিফাই করতে হয়। স্যাম্পলের কাছ থেকে ডেটা কালেকশনের জন্য অবশ্যই কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট গবেষককে ব্যবহার করতে হয়। এছাড়া রেসপন্ডেন্ট যারা, তাদের কাছ থেকে অনেক সময় বায়াসড তথ্য আসতে পারে বা তারা সঠিক তথ্য না দিতে পারেন। এছাড়া আরেকটা ঘটনা ঘটতে পারে যে রেসপন্ডেন্ট যারা বা যাদের কাছ থেকে ডেটা কালেকশন করা হয়, অনেক ক্ষেত্রে তারা গবেষককে সহায়তা নাও করতে পারে বা অনিচ্ছা সত্ত্বেও তারা ডেটা দিয়ে থাকে অনেক সময়, যে ক্ষেত্রে ডেটাগুলো দেখা যায় ভ্যালিডিটি অনেক সময় কমে যায়। স্টেপস অফ সোশ্যাল সার্ভে, কি কি স্টেপ মেনটেন করতে হয়? প্রথমে রিসার্চ গোল নির্ধারণ করতে হয়, অর্থাৎ উদ্দেশ্য ঠিক করতে হয় যে এই রিসার্চ দ্বারা আমি আসলে কি করতে চাই। তারপরে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হয় যেখানে লিস্ট অফ কোশ্চেন্স থাকে। এরপর পার্টিসিপেন্টদেরকে অ্যাপ্রোচ করতে হয়, অর্থাৎ যাদের কাছ থেকে আমি ডেটা কালেক্ট করতে চাই তাদেরকে ইনভাইট করতে হয়। তারপরে তাদের কাছ থেকে ওই যে কোশ্চেনিয়ারটা এর আগের স্টেপে তৈরি হয়েছিল সেই কোশ্চেনিয়ারের মাধ্যমে ডেটা কালেকশন করতে হয়। এরপরে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। ডেটা অ্যানালাইসিসের পরে যে রেজাল্টস গুলো পাওয়া যায় সেগুলোর ভিত্তিতেই কিন্তু ফাইনাল রিসার্চ রিপোর্টটা লিখতে হয়। অ্যাডভান্টেজেস অফ
সোশ্যাল সার্ভের অ্যাডভান্টেজেস গুলো কি আমরা এক নজরে দেখে নেই। প্রথমে বলা হচ্ছে হাই রিপ্রেজেন্টেটিভনেস, অর্থাৎ যেহেতু এখানে স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে কিন্তু এমন ভাবে স্যাম্পল গুলো সিলেক্ট করা হয় যাতে সেটা খুব ভালোভাবে সমগ্রকে বা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, কাজেই এই ধরনের রিসার্চ গুলো আসলে বেশ হাইলি রিপ্রেজেন্টেটিভ হয়, কস্ট ইফেক্টিভ হয়, অর্থাৎ খরচ কম হয়, ডেটা গ্যাদারিং অন্য অনেক পদ্ধতির তুলনায় অনেক সহজ হয়ে থাকে। বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল ব্যবহার করে খুব রিচ রিসার্চ করা সম্ভব হয় সার্ভে থেকে প্রাপ্ত ডেটা দ্বারা। এখানে অবজারভারের যে সাবজেক্টিভিটি বা ব্যক্তিগত যে চিন্তা চেতনা সেটার দ্বারা বায়াসড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, প্রিসাইজ একটা রেজাল্ট পাওয়া যায় এবং ফাইনালি যে রেজাল্ট পাওয়া যায় সেটা ওয়াইডার পপুলেশনে জেনারেলাইজ বা সাধারণীকরণ করা সম্ভব হয়। ডিসঅ্যাডভান্টেজেস অফ সোশ্যাল সার্ভে, সোশ্যাল সার্ভের কিছু ডিসঅ্যাডভান্টেজ বা সমস্যাও রয়েছে, সেগুলো আমরা দেখব। প্রথমে বলা হচ্ছে ইনফ্লেক্সিবল ডিজাইন, অর্থাৎ কখনো যদি সিচুয়েশন ডিজার্ভ করে তারপরেও রিসার্চার চাইলেই কিন্তু তার রিসার্চ যে ডিজাইন সেটাকে চেঞ্জ করতে পারেন না, এটা ভেরি মাচ প্রেসক্রাইবড ফ্রম বিফোর হ্যান্ড। তারপরে বলা হচ্ছে যে কোনো বিতর্কিত বিষয় বা সেন্সিটিভ ইস্যুতে রিসার্চ করার জন্য কিন্তু সার্ভে মেথডটা আসলে খুব বেশি ইফেক্টিভ নয় বা অ্যাপ্লিকেবল নয়। এরপরে বলা হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্টটা বা কোশ্চেনিয়ারটা তৈরি করা হচ্ছে সেইখানে কিছু ভুল থেকে যেতে পারে, সেখানে যদি ভুল থেকে যায় তাহলে সমস্ত রিসার্চটাই কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেকখানি নিচে নেমে যাবে। এরপরে বলা হচ্ছে ডিফিকাল্ট টু ডেভেলপ র্যাপোর্ট, অর্থাৎ রেসপন্ডেন্ট যারা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয়, না হলে কিন্তু তারা খুব ভালো ডেটা সাধারণত দেন না, তো এই সম্পর্ক তৈরি করাটা কিন্তু আসলে কঠিন কাজ। এবার আমরা আরেকটা মেথডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, বাংলায় যেটাকে আমরা বলি পরীক্ষণ পদ্ধতি। এখানে বলা হচ্ছে এক্সপেরিমেন্টস এইম টু মেজার the effect which an independent variable has on a dependent variable, অর্থাৎ একটা স্বাধীন চলকের একটা অধীন চলকের উপরে কি ইফেক্ট রয়েছে বা কি প্রভাব রয়েছে সেটাই মূলত পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে দেখা হয়ে থাকে, এবং এখানে স্বাধীন চলক এবং অধীন চলককে একটা কজাল রিলেশনশিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয় বা কার্যকারণ সম্পর্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়, যেখানে স্বাধীন চলকটাকে কারণ এবং অধীন চলকটাকে ফলাফল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপেরিমেন্টাল মেথড, ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে কন্ট্রোল, অর্থাৎ একটা কন্ট্রোল সিচুয়েশনে এক্সপেরিমেন্টটা হয়ে থাকে। ম্যানিপুলেশন, এক্সপেরিমেন্ট গ্রুপে রিসার্চার ইন্টারভেনশন দেন এবং যে সিচুয়েশনটা ন্যাচারাল সিচুয়েশনটাকে ইন্টারভেনশন দিয়ে সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, তারপরে হোল প্রসেসটাকে অবজার্ভ করেন এবং রেপ্লিকেশন করেন। একটা পরীক্ষণের ফলাফল সঠিক আছে কিনা এটা বোঝার জন্য রিসার্চার একই কাজ রিপিটেডলি বারবার করে থাকেন, এটা দেখার জন্য যে বারবার একই ধরনের রেজাল্ট আসলে পাওয়া যায় কিনা। স্টেপস অফ এক্সপেরিমেন্টাল মেথডে যে ধাপগুলো অবলম্বন করা হয় সেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রথমেই একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যে কোন বিষয়ের উপরে আমি গবেষণা করতে চাই, রিভিউইং লিটারেচার, অতীতের যে কাজগুলো একই সেক্টরে হয়েছে সেগুলো পর্যালোচনা করতে হয়। এরপরে হাইপোথিসিস বা আদিকল্প বা অনুকল্প হোয়াটএভার, আমি হাইপোথিসিস কথাটাই বলবো, সেটা তৈরি করতে হয়। এরপর রিসার্চ ডিজাইনটা নির্ধারণ করতে হয়, কনস্ট্রাক্ট করতে হয়, তারপরে কন্ডাক্টিং দ্য এক্সপেরিমেন্ট, ফাইনালি এই স্টেজে এসে এক্সপেরিমেন্টটা করা হয়, তারপরে এক্সপেরিমেন্টের বেসিসে যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলো অ্যানালাইসিস করা হয় এবং এই অ্যানালাইসিসের ভিত্তিতে একটা কনক্লুশন ড্র করা হয়। অ্যাডভান্টেজেস অফ এক্সপেরিমেন্টাল মেথডের অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো কি কি? প্রথম সুবিধা হচ্ছে যে এর দ্বারা স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা কজাল রিলেশনশিপ বা কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়
এবং হাইয়েস্ট কোয়ালিটি এভিডেন্স বা যে প্রমাণগুলো পাওয়া যায় একটা পরীক্ষণের মাধ্যমে, এগুলোর কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে। অল্প সময়ের মধ্যে একটা রিচ রিসার্চ করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে রিসার্চার তার এক্সপেরিমেন্টাল গ্রুপের বিভিন্ন সমস্যাগুলো এলিমিনেট করতে সক্ষম হন এবং অন্য রিসার্চের চাইতে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইফেক্টস গুলো অ্যাসেস করা বা ইফেক্টস গুলো যাচাই করা সহজ হয়। ডিসঅ্যাডভান্টেজেস অফ এক্সপেরিমেন্টাল মেথড, এক্সপেরিমেন্টাল মেথডের কিছু সমস্যাও রয়েছে, সেগুলো আমরা দেখব। প্রথমেই বলা হচ্ছে যে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল যেগুলো, সেগুলো সবসময় এলিমিনেট করা সম্ভব হয় না, অর্থাৎ স্বাধীন চলক অধীন চলক ছাড়াও মধ্যবর্তী কিছু চলক থাকে। রিসার্চার সবসময় সেগুলো এলিমিনেট করতে বা বা ছেটে ফেলতে সক্ষম হন না। অনেক ক্ষেত্রে রিসার্চার যে এক্সপেরিমেন্ট গ্রুপটা নিয়ে থাকেন সেই গ্রুপের সিচুয়েশন রিয়েল লাইফকে রিফ্লেক্ট করে না। অনেক ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল গ্রুপে যে স্যাম্পলিং করা হয় সেটা র্যান্ডম করা সম্ভব হয় না। এছাড়া অনেক ক্ষেত্রে যে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল গুলো এলিমিনেট করা বা ছেটে ফেলা তো সম্ভব হয় না, রিসার্চার সেগুলোকে নিজের কন্ট্রোলেও আনতে ব্যর্থ হন। এরপরে আমরা সোশিওলজিস্ট যারা বা সমাজবিজ্ঞান বিষয়ক গবেষণা যারা করে থাকে, তাদের কিন্তু গবেষণা করতে হয় মানুষকে নিয়ে, এবং একটা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা বা মানুষকে রাজি করানো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই কঠিন হয়ে থাকে। আর এই যেহেতু মানুষকে নিয়ে এই ধরনের রিসার্চ, অনেক ক্ষেত্রে খুব ভালো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং পাওয়া যায় না, বা অনেক ক্ষেত্রে এই ফাইন্ডিংস গুলো জেনারেলাইজ করা কঠিন হয়ে পড়ে। এবার আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে কম্পারেটিভ মেথড বা তুলনামূলক পদ্ধতি। আমরা এই পদ্ধতিটা নিয়ে খুব ডিটেলস আলোচনা করতে যাব না, কেননা সমাজবিজ্ঞানে ওয়াইডলি ইউজড যে মেথড গুলো রয়েছে তার মধ্যে আসলে এই মেথডটা পড়ে না। তারপরেও যেহেতু তোমাদের সিলেবাসে আছে, আমরা ইন শর্ট জেনে নেব কম্পারেটিভ মেথডটা কি। এখানে বলা হচ্ছে যে কম্পারেটিভ মেথড হচ্ছে এমন এক ধরনের রিসার্চ মেথড বা প্রসেস যেখানে ভিন্ন ভিন্ন সিচুয়েশন, গ্রুপ, সংস্কৃতি অথবা যে কোনো কিছুকে তুলনা করা হয় এবং তুলনা করে তাদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস গুলো আইডেন্টিফাই করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পারেটিভ মেথড, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথমে যেটা বলছে যে এখানে দুই বা ততোধিক ভ্যারিয়েবল ব্যবহৃত হয়। এখানে অবশ্যই কোনো না কোনো ধরনের তুলনা করা হয়ে থাকে, এবং এখানে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস আর নট র্যান্ডমলি সিলেক্টেড। এখানে ভ্যারিয়েবল গুলো বা ইন্ডিভিজুয়াল যারা, তারা র্যান্ডমলি সিলেক্টেড হয় না, রিসার্চার পারপাসফুলি বা একটা নির্দিষ্ট উদ্দেশ্যমূলক নমুনায়ন করে থাকেন। cannot manipulate the independent variable, এখানে না শুধু, আসলে কখনোই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ওইভাবে ম্যানিপুলেট করা সম্ভব হয় না তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে। এটা অন্য কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে পসিবল, পরীক্ষণের ক্ষেত্রে পসিবল, কিন্তু একটা তুলনামূলক পদ্ধতির গবেষণার ক্ষেত্রে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। স্টেপস অফ কম্পারেটিভ মেথড, কম্পারেটিভ মেথডে কোনো গবেষণা করতে গেলে যে স্টেপগুলো মেনটেন করতে হয় সেগুলো হচ্ছে, প্রথমত যেটা করতে হয় যে ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস, আমরা যাদের ভিতরে তুলনা করতে চাই তাদের ভিতরে মিলগুলো কি কি এবং অমিলগুলো কি কি সেগুলো ব্যাখ্যা করতে হয়। তারপরে কনটেক্সচুয়াল ডেসক্রিপশন দিতে হয়, অর্থাৎ যে কনটেক্সটে গবেষণাটা করা হয় সেই কনটেক্সটের ব্যাখ্যা করতে হয়। তারপরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন এবং শ্রেণীকরণ যেগুলো, সেই কাজটা করতে হয়। তারপরে এক্সপ্লানেশন অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, এবং এর উপরে ভিত্তি করে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করতে হয়। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পারেটিভ মেথড, একই সাথে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দেখানো হচ্ছে। অ্যাডভান্টেজেস বলা হচ্ছে কুইক, চিপ এন্ড ইজিলি অ্যাক্সেসিবল, অর্থাৎ এটা
খুব সহজে করা যায়, খুব তাড়াতাড়ি করা যায়, অল্প খরচে করা যায় এবং সহজে এর ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করা যায়। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন বা কার্যকারণ সম্পর্ক যেটা সেটা নির্ধারণ করা সম্ভব হয়, বা পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, এই কোরিলেশনটা বের করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রথমেই বলা হচ্ছে ডিফিকাল্টি অফ অপারেশনালাইজিং ভেরিয়েবলস, অর্থাৎ ভেরিয়েবল গুলোকে অপারেশনালাইজ করা, এটা প্রথম সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে মূলত অফিসিয়াল যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স গুলো ব্যবহার করা হয়, কিন্তু অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স গুলো গবেষণার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই খুব বেশি ভ্যালিড বলে মনে করা হয় না। কেস স্টাডি, কেস স্টাডি হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে যে ধরনের গবেষণাগুলো করা হয়ে থাকে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা পদ্ধতি। বিশেষত কোনো অল্প বিষয় সম্পর্কে অনেক বেশি যখন রিসার্চার জানতে চান, অনেক ইনডেপথ জানতে চান, তখন কেস স্টাডি করা হয়ে থাকে এবং এক্ষেত্রে নমুনার সংখ্যা থাকে অত্যন্ত কম। আমরা দেখে নিই, ডেফিনেশনে বলা হচ্ছে case study research is an in-depth examination of an extensive amount of information in real-life situation about very few units of case or cases for one period or across multiple periods of time. অর্থাৎ খুব সীমিত সংখ্যক এককের উপরে গবেষণা করা হয়, ইন-ডেপথ ডেটা কালেকশন করা হয় এবং ডেটা একটা নির্দিষ্ট সময়েও কালেক্ট করা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন সময়েও কালেক্ট করা হয়ে থাকে। কেস স্টাডির ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নেই। প্রথমেই বলা হচ্ছে যে ডেটা কালেকশনের জন্য মাল্টিপল মেথড বা বিভিন্ন ধরনের মেথড ব্যবহৃত হতে পারে। ডেটা একটা নির্ধারিত সময়ের ধরে কালেক্টেড হতে পারে। রিয়েল লাইফ কনটেক্সটে ডেটা কালেকশন করতে হবে, অর্থাৎ কোনো আর্টিফিশিয়াল সেটিং এর নয়। আমি যদি কোনো গ্রামের মানুষের কেস স্টাডি করতে চাই, আমাকে গ্রামে গিয়ে ডেটা কালেকশন করতে হবে, তাকে আমি আমার এসসি অফিসের মধ্যে নিয়ে এসে বসিয়ে ডেটা কালেকশন করতে পারবো না। ডিটেইলড এন্ড হোলিস্টিক ইনভেস্টিগেশন, যে ইউনিট সম্পর্কে জানার চেষ্টা করা হয় সেটা সম্পর্কে যত সম্ভব বেশি এবং ইনডেপথ সম্ভব সেটা জানার চেষ্টা করা হয়। নো এক্সপেরিমেন্টাল কন্ট্রোল অর ম্যানিপুলেশন, কোনো ধরনের কন্ট্রোল বা কোনো ধরনের ম্যানিপুলেশন এখানে থাকবে না। একদম ন্যাচারাল সেটিং এ ডেটা যেভাবে আছে, রেসপন্ডেন্ট যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, শুধু গভীরভাবে তার অবস্থা এবং অবস্থানটাকে জানার চেষ্টা করতে হবে। ফোকাস ইজ অন কন্টেম্পোরারি ইভেন্ট, সাধারণত সমসাময়িক সময়ের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর উপরে কেস স্টাডি করা হয়ে থাকে। স্টেপস অফ কেস স্টাডি, প্রথমে প্ল্যান করতে হয়, তারপরে গবেষণাটা কিভাবে হবে তার একটা ডিজাইন করতে হয়, তারপরে রিসার্চার নিজেকে প্রিপেয়ার করেন ডেটা কালেকশনের জন্য, তারপরে ডেটা কালেকশন করা হয় ন্যাচারাল সেটিং এ গিয়ে, এরপরে প্রাপ্ত ডেটা অ্যানালাইসিস করা হয় এবং তারপরে একটা রিপোর্ট তৈরি করে সেটা অডিয়েন্সদের সাথে শেয়ার করা হয়। অ্যাডভান্টেজেস অফ কেস স্টাডি, কেস স্টাডির সুবিধাগুলো কি কি? প্রথমেই বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট কেস সম্পর্কে খুব গভীরভাবে জানা সম্ভব হয়। এরপরে বলা হচ্ছে খুব রেয়ার যে ইভেন্টস গুলো, দুর্লভ যে বিষয়গুলো সেগুলো নিয়ে গবেষণা করা হয়ে থাকে। সাধারণত মেডিকেল সায়েন্সে খুব দুর্লভ কোনো রোগ হলে সেগুলো নিয়ে এ ধরনের, বা কোনো রোগের প্রাদুর্ভাব মাত্র শুরু হলে যেটা সম্পর্কে মানুষ তেমন কিছু জানে না, সেক্ষেত্রে এই ধরনের রোগীদের উপরে কিন্তু এই ধরনের স্টাডি, কেস স্টাডি করা হয়ে থাকে। সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও এই ধরনের রিসার্চের ক্ষেত্রে কন্ডাক্ট করা পসিবল এবং এই কেস স্টাডিতে হাইপোথিসিস ফর্মুলেট বা হাইপোথিসিস তৈরি করা এবং হাইপোথিসিস টেস্ট করা সম্ভব, এবং সর্বোপরি কেস স্টাডির মাধ্যমে একটা নির্দিষ্ট কেস সম্পর্কে সামগ্রিক একটা জ্ঞান লাভ করা সম্ভব হয়। ডিসঅ্যাডভান্টেজেস অফ কেস স্টাডি, অসুবিধাগুলো কি কি?
অসুবিধা হচ্ছে যে যেহেতু এক্সট্রিমলি ছোট হয়ে থাকে স্যাম্পল সাইজ, খুব অল্প সংখ্যক বা পরিমাণ ইউনিটের কাছ থেকে ডেটা কালেকশন করা হয়ে থাকে, এজন্য ফাইন্ডিংস গুলোকে সবসময় জেনারেলাইজ করা বা সাধারণীকরণ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে কেস স্টাডি গুলো পুরোপুরি সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক হয় না। যেমন আমরা দেখতে পাই অনেক সময় নিউজ পেপার গুলোতে বা নিউজ চ্যানেল গুলোতে কেস স্টাডি তৈরি করা হয়, যে ক্ষেত্রে সরাসরি সায়েন্টিফিক মেথড কিন্তু সেখানে প্রপারলি ব্যবহার করা হয় না। রিসার্চার বায়াসের বড় একটা সমস্যা থেকে যায়, কারণ একটা কেস স্টাডির ক্ষেত্রে রিসার্চারকে অনেক বেশি স্কিলড হতে হয়। একজন রিসার্চার নিজে যত বেশি স্কিলড হন, কেস স্টাডির মানটা তত বেশি বেড়ে যায়, এবং রিসার্চার যদি বায়াসড হন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কেস স্টাডির রেজাল্টটাও বায়াসড হয়ে যায়। এবং সর্বশেষ সমস্যা যেটা, সেটা হচ্ছে কেস স্টাডি থেকে একটা ডেফিনিট কজ ইফেক্ট রিলেশনশিপ বা কার্যকারণ সম্পর্ক ভ্যারিয়েবল গুলোর মধ্যে প্রতিষ্ঠা করা অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। এরপরে রয়েছে ফিলোসফিক্যাল মেথড। এই ধরনের মেথড আসলে আমরা পিওর সোশিওলজিস্টরা খুব বেশি ব্যবহার করে থাকি না, তারপরে যেহেতু তোমাদের সিলেবাসে আছে আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে ইন দ্য মেথড হোয়ার রিসার্চার ইউজেস own insight to understand and analysis the society from philosophical worldview is regarded as philosophical method। অর্থাৎ যখন কোনো একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে রিসার্চার সামাজিক কোনো ঘটনাকে বা সামাজিক কোনো সিচুয়েশনকে এক্সপ্লেইন করার চেষ্টা করেন এবং সেখানে নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করেন, তখন সেটাকে আমরা ফিলোসফিক্যাল মেথড বলতে পারি। এবং এর ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এটা সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে সবচাইতে পুরনো গবেষণা পদ্ধতি, এবং এখানে একজন গবেষক একজন ফিলোসোফারের মতো ভূমিকা পালন করে এবং সামাজিক যে ঘটনা সেগুলোর ইনডেপথ অ্যানালাইসিস করা হয় এই ধরনের মেথডে। তবে ফাইনালি যেটা খুব গুরুত্বপূর্ণ, যে রিসার্চারকে এবং সম্পূর্ণ রিসার্চটাকে অবশ্যই অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ হতে হয়। অবজারভেশন, অবজারভেশনটাও খুব ওয়াইডলি ইউজড একটা কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। এখানে সাধারণত কোনো একটা নির্দিষ্ট বিষয়কে খুব ক্লোজলি মনিটর করা হয়, খুব ক্লোজলি পর্যবেক্ষণ করা হয় এবং তার মাধ্যমে রিসার্চ যেটা কালেকশন করা হয় এবং সেই ডেটা অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করা হয়। এখানে বলা হচ্ছে অবজারভেশন ইজ আ প্রসেস that gathers open-ended first-hand information by observing people and places at a research area। এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নেই। প্রথমে বলা হচ্ছে সিস্টেমেটিক, অবশ্যই নির্দিষ্ট পদ্ধতি থাকবে, স্পেসিফিক কিছু বিষয় অবজার্ভ করা হবে, বস্তুনিষ্ঠ হবে। এটা মূলত চোখের কাজ, যেহেতু মনিটরিংটাই মূলত মূল বিষয়। এইম একটা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অবজারভেশন করা হয় এবং ভেরিফাইয়েবল, অবজারভেশনের মাধ্যমে যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ভেরিফাইয়েবল হতে হবে বা যাচাইযোগ্য হতে হবে এবং যাচাই করলে একই ধরনের রেজাল্ট আবার আসতে হবে। স্টেপস অফ অবজারভেশন, অবজারভেশনে কি কি স্টেপ মেনটেন করা হয় সেগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে বলা হয় যে প্রথমে আইডেন্টিফাইং অবজেক্ট, গবেষণার যে উদ্দেশ্য সেটা নির্ধারণ করতে হয়। তারপরে কিভাবে মনিটর করা হবে, কিভাবে নোটগুলো নেওয়া হবে, কোন কোন বিষয়ে নোট টেকিং করা হবে সেগুলো নির্ধারণ করা হয়। তারপরে রিসার্চ কোশ্চেন ডেভেলপ করা হয়। তারপরে সিচুয়েশনটা, যে সিচুয়েশনটা গবেষণা করা সিদ্ধান্ত হয়েছে সেই সিচুয়েশনটাকে মনিটর বা অবজার্ভ করতে হয় এবং নোট টেক করতে হয়। ফাইনালি যে নোটগুলো আমরা নিলাম সেগুলো থেকে ডেটা এক্সট্রাক্ট করে ডেটাগুলোকে বা বিহেভিয়ার গুলোকে এক্সপ্লেইন করা হয় এবং সেখান থেকে ইনফারেন্স বা একটা ফলাফলের পৌঁছানো হয়। অ্যাডভান্টেজেস অফ অবজারভেশন, অবজারভেশনের অ্যাডভান্টেজেস গুলো কি দেখি। এখান থেকে ইনডেপথ বা গভীর ডেটা পাওয়া যায়, ডেটাগুলো এলোমেলো না, খুব স্ট্রাকচারড ওয়েতে পাওয়া যায়। অবজারভেশনটা কস্ট ইফেক্টিভ একটা মেথড, অর্থাৎ অল্প খরচে করা যায়। প্রডিউসেস ভ্যালিড ডেটা, অবজারভেশন থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলো যথার্থ বা ভ্যালিড হয়।
ডিসঅ্যাডভান্টেজেস অফ অবজারভেশন, অবজারভেশনের অসুবিধাগুলো কি কি? প্রথমত, যিনি অবজার্ভ করেন তার একটা বায়াসড হওয়ার সুযোগ থাকে, যেটাগুলো আনরিলায়েবল হতে পারে। যদি অবজারভার বায়াসড হয়ে যান সেক্ষেত্রে রিলায়েবল ডেটা পাওয়া যাবে না। ইন্টারপ্রিটেশন এবং কোডিংটা অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে। স্যাম্পলিংটা সবসময় সঠিকভাবে করা সম্ভব হয় না। আর স্যাম্পলিং এর সমস্যা হলে তখন পুরো রিসার্চটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, টাইম কনজিউমিং, এটা সময় সাপেক্ষ একটা বিষয়। এবার আসে পার্টিসিপেন্ট অবজারভেশন। মূলত নৃবিজ্ঞানীদের কাছে বা এথনোগ্রাফারদের কাছে পার্টিসিপেন্ট অবজারভেশনটা খুব জনপ্রিয় একটা গবেষণা পদ্ধতি। এটা এমন একটা গবেষণা পদ্ধতি যেখানে রিসার্চার কেবল কোনো একটা কালচার বা কমিউনিটিকে অবজার্ভ করে না, রিসার্চার তাদের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোয় সরাসরি নিজে অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণের মাধ্যমে তিনি ওই নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায় বা নির্দিষ্ট সমাজকে বোঝার চেষ্টা করেন, যে কারণে এটার নাম হয়েছে পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এর ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। প্রথমেই বলা হচ্ছে ইনভলভস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অর্থাৎ যে কমিউনিটির উপরে রিসার্চার গবেষণা করতে চান তাকে অবশ্যই সেই কমিউনিটির ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। কোন একটা নির্দিষ্ট কমিউনিটির উপরে এই ধরনের রিসার্চ করতে গেলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং পার্টিসিপেন্টদের সাথে তাদের মতো করে তাদের সোসাইটিতে বা তাদের সম্প্রদায়ে থাকতে গেলে অবশ্যই তাদের একটা বিশ্বাস অর্জন করতে হবে, না হলে গবেষক ভালো গবেষণা করতে সক্ষম হবে না। এবং এক্ষেত্রে গবেষণার প্রধান টুল হচ্ছে ডায়ালগ, অর্থাৎ সেই নির্দিষ্ট কমিউনিটির লোকের সাথে রিসার্চার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নেন এবং এর মাধ্যমেই মূলত তিনি বিভিন্ন ধরনের বিষয়গুলো তার গবেষণায় ফুটিয়ে তোলেন। এবং এটা মূলত কোয়ালিটেটিভ ধরনের একটা রিসার্চ। এই ধরনের রিসার্চ কোয়ান্টিটেটিভের সাথে খুব বেশি রিলেটেড নয়। স্টেপস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন করতে গেলে কি স্টেপ গুলো মেনটেন করতে হয়? প্রথমে যে কমিউনিটি বা যে সোসাইটির উপরে গবেষণাটা গবেষক করতে চাচ্ছেন সেই সোসাইটি সম্পর্কে যা যা তথ্য আছে সেগুলো তাকে কালেক্ট করতে হয়, সেগুলো একীভূত করতে হয়, এরপরে ডেটা রেকর্ড করতে হয়, ফিল্ডের গভীরে চলে যেতে হয় এবং তারপরে তাকে সেই নির্দিষ্ট যারা রেসপন্ডেন্ট বা যাদের উপরে তিনি গবেষণা করতে চাচ্ছেন তাদের সাথে র্যাপো বা একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হয়। অ্যাডভান্টেজেস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশনের সুবিধাগুলো কি কি? প্রথমে বলা হচ্ছে কোনো সেন্সিটিভ সিচুয়েশন বা সেন্সিটিভ ইস্যু নিয়ে যদি গবেষণা করতে চাওয়া হয় সেক্ষেত্রে পার্টিসিপেন্ট অবজারভেশন খুব ভালো একটা পদ্ধতি। কমিউনিটি ইস্যুস, কোনো একটা সম্প্রদায়ের কোনো সমস্যা যদি থেকে থাকে বিশেষ, সেই সমস্যাগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে বা সমাধান করার ক্ষেত্রে এই ধরনের গবেষণা অনেক হেল্প করে থাকে। থিংস আর সিন ইন দেয়ার ন্যাচারাল কনটেক্সট, একেবারে রিয়েল লাইফ সিচুয়েশন থেকে ডেটা কালেক্ট করা হয়, যে কারণে ডেটাগুলো খুব অথেন্টিক, খুব ভালো ডেটা পাওয়া যায়। এবং এইখানে যেহেতু রিসার্চার নিজে অংশগ্রহণের মাধ্যমে ডেটা কালেক্ট করেন, কাজে ডেটা কালেকশনের জন্য অন্য কারোর উপরে রিসার্চারকে ডিপেন্ড করে থাকতে হয় না। ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্টিসিপেন্ট অবজারভেশন, সমস্যাগুলো কি কি? প্রথমে বলা হচ্ছে এটা অনেক টাইম কনজিউমিং, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর একটা কমিউনিটির সাথে রিসার্চারকে থাকতে হয় যদি তিনি এই ধরনের রিসার্চ করতে চান। এরপরে বলা হচ্ছে যে রিসার্চারের উপস্থিতির কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের উপরে গবেষণা করা হবে তারা তাদের স্বাভাবিক আচরণ করতে ব্যর্থ হয়, তখন একটা আর্টিফিশিয়াল সিচুয়েশনের তৈরি হয় এবং এই ক্ষেত্রে প্রচুর প্রিপারেশনের প্রয়োজন হয়, অনেক অধ্যাবসায়ের প্রয়োজন হয় রিসার্চারদের। এবং এই ধরনের রিসার্চের মাধ্যমে ডেটা কালেকশন করা এবং ভালো মানের একটা পার্টিসিপেন্ট অবজারভেশন, এটা কিন্তু আসলে খুব কঠিন এবং অত্যন্ত দক্ষ গবেষকদের কাজ।
তো আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের রিভিউটা এই পর্যন্তই ছিল। আমি তোমাদেরকে শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আরেকবার রিমাইন্ড করে দিতে চাই। প্রথম কথা হচ্ছে যে করোনা ভাইরাস থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই বা আমাদের কাছ থেকে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এবং কলেজের নোটিশ বোর্ড খেয়াল করে 15ই আগস্ট উপলক্ষে যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো কলেজে পালিত হচ্ছে বা হতে যাচ্ছে সেগুলোতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, স্টে সেফ, স্টে হোম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।